গ্রামে গড়ের রাস্তা নামে একটি রাস্তা আছে। নদীগর্ভে অর্ধেক রাস্তা বিলীন হলেও বাকি অর্ধেক রাস্তা দিয়ে সেনের খামার স্কুল ও স্কুল সংলগ্ন বাজার যেতে হয় পথচারীদের। এই রাস্তাটির একদিকে বিস্তীর্ণ বাঁশের ঘন জঙ্গল ও অপরদিকে কিছু বাড়ি রয়েছে। এই জঙ্গল দিয়ে রাতে তো নয়ই, বরং দিনের বেলাও একাকী কেউ যাওয়ার সাহস পেত না। বলে রাখা ভালো যে কিছুদিন আগে রশিদা নামে একটি মেয়ে কোনো এক কারণবশত আত্মহত্যা করে। অন্য জায়গায় জমি না থাকায় তাকে ওই রাস্তার ধারেই দাফন করা হয়। আর এরপর থেকেই জায়গাটি ভয়াবহ হয়ে ওঠে। যাই হোক, জামাল ভাই, যার একটি চায়ের দোকান, যার একটি দোকান রয়েছে ওই রাস্তার একদম শেষের দিকে, প্রতিদিনের মতো রাত 10টা-11টার দিকে দোকান বন্ধ করে ওই রাস্তা দিয়ে কবর পার হয়ে বাড়ি যেতেন। খুব বেশি সাহসী বিধায় তিনি এসব ভূত প্রেত বিশ্বাস করতেন না। প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন, কিন্তু কবরের পাশে আসা মাত্র তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি কখনোই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন কবরের পাশে কে যেন বসে কাঁদছে। তিনি সামনে এগিয়ে গিয়ে বললেন, কে রে তুই? এরপর একটি মেয়ে মাথা তুলে উত্তর দিলেন, আমি রশিদা। জামাল ভাই ভয় পেয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণ থ হয়ে তাকিয়ে থাকার পর সত্যিই চিনে ফেললেন মৃত রশিদাকে। এরপর যা হলো, তিনি আর কিছু না বলে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটার পর তিনি নিজেকে আবিষ্কার করলেন নদীর তীরে। ভাগ্যিস নদীতে মাছ ধরতে আসা জেলেদের টর্চের আলোতে নিজেকে ফিরে পান এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। রাসেল ভাইয়া, তিনি যে জায়গাটিতে এসেছিলেন সেই জায়গায় আসতে স্বাভাবিকভাবে কমপক্ষে 2-3 ঘন্টা লাগত। যা হোক, সেদিনেই ছিল শুরু। এরপর থেকেই কিছু না কিছু ঘটেই চলেছে এই জায়গাটিতে। গত বছর ফসল কাটার মৌসুমে আমাদের পাশের বাড়িতে দুজন দিনমজুর কাজ করছিলেন। বর্ষার পানি হঠাৎ করেই বাড়তে পারে এবং ফসল ডুবে যেতে পারে, এই শঙ্কায় বাড়িওয়ালা রাতেই সব ফসল কেটে আনার জন্য ওদেরকে বলেন। বাড়তি টাকার বিনিময়ে ওই দুইজন এতে রাজি হন। সব কাজ শেষ করে মালিকের কাছে টাকা নিয়ে আনুমানিক রাত 10টার সময় বাড়ি ফিরছিলেন তারা। এবং বলে রাখা ভালো যে গ্রামের রাস্তা 10টা মানে লোকশূন্য স্তব্ধ রাত, তাতে আবার ওই রাস্তা। যা হোক, বাড়তি টাকা সহ মনের আনন্দে যখন তারা ওই কবরের সামনে আসলেন, তখনই ঘটল এক আজব ঘটনা। তারা দেখলেন সাদা পোশাক পরিহিত একটি মেয়ে কবরে উঠে তাদের সামনে এসে দাঁড়ালো, পথ অবরুদ্ধ করল এবং 2 হাত দিয়ে ডাকতে লাগলো তার সাথে কবরে যাবার জন্য। ওই লোক দুটি কিছু বলতে চাইলেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। কিন্তু এদিকে মেয়েটির ডাকে সাড়া না দেয়ায় চোখ বড় বড় করে ওদের কাছে আসতে লাগলো মেয়েটি। এরপর 11টার দিকে চিৎকার চেঁচামেচি শুনলে আমিও আমার ছোট ভাই অন্তর সহ সেখানে যাই এবং অনেক লোকের ভিড় দেখি। ভিড়ের মধ্যমণি হয়ে মাদুরের ওপর শুয়ে আছে ওই 2 লোক, যাদের মাথায় কেউ পানি দিচ্ছে, কেউ বা বাতাস করছে হাত পাখা দিয়ে। রাসেল ভাইয়া, এই ছিল আমাদের গ্রামে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ভালো লাগলে একদিন তিনি আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেন। এটি চট্টগ্রামের কোন একটা এলাকার ঘটনা। তখন সেখানকার এলাকায় কিছুদিন ধরেই এক আত্মার কথা শোনা যাচ্ছিল। একদিন রাতে একটি বাড়িতে হঠাৎ করে একটি ছেলে চিৎকারের শব্দ শোনা গেল। পরে অবশ্য জানা গিয়েছিল রাতে নাকি ওদের বাড়িতে সবাই ঘুমিয়েছিল, তখন ওই ছেলেটি মাকে ছায়ার মতো কি যেন একটা থাবা দিয়েছিল এবং অবিশ্বাস্যভাবে মহিলার হাতের একখণ্ড মাংস তুলে নিয়েছিল। সবাই জেগে ওঠায় মহিলাটিকে পুরো গ্রাস করতে পারেনি। রাসেল ভাই, ঘটনাটি এখানেই শেষ নয়। অন্য আর এক মহিলার স্বামী রাতে বাসায় ফিরতে একটু দেরি হচ্ছিল বলে মহিলা জেগেছিলেন। তখন ওই বাসার দরজায় হঠাৎ কে যেন ঠকঠক করা নাড়ল। তিনি ভাবলেন তার স্বামী এসেছেন, তাই কে এসেছে জিজ্ঞাসা না করেই দরজা খুলে দিয়ে দেখলেন সত্যি তার স্বামী। দেরির কারণ জিজ্ঞেস করলেও উত্তর না পাওয়ায় তিনি ভাবলেন হয়তো ক্লান্ত, তাই আর কিছু বললেন না। সারা রাত পার হওয়ার পর যখন সকাল হলো, তখনই ঘটল আসল ঘটনা। মহিলার স্বামী এসে হাজির। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় পরিবারের অন্য একজন এসে দরজা খুলে দিল এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যদি এখনই এলে তাহলে রাতে যে এলো সে কে? তখন তার স্বামী জানতে পারল রাতে তারই মতো একজন এসেছে আর তাকে স্বামী ভেবে ঘরে ঢুকতে দিয়েছে। তাই তিনি আর দেরি না করে তাড়াতাড়ি ঘরে ঢুকে যা দেখলেন তা হলো রাসেল ভাই, শোবার ঘরের খাটে কেউ নেই, শুধু টেবিলের উপর কতগুলো মানুষের হাড়। তখন সবার আর বোঝার কিছু বাকি থাকলো না যে রাতে কে এসেছিল। ওই মহিলার স্বামীরূপে ওই অশুভ আত্মা, সে তাকে খেয়ে গেছে। পরে লোকে মুখে শোনা যায় সেই আত্মাটি নাকি মহিলাদেরকে শুধু টার্গেট করত এবং এটা নাকি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতো এবং এভাবেই বিভিন্ন জায়গায় মানে হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় নাকি পরিভ্রমণ করতো এবং এভাবেই সে একসময় নাকি
বাংলাদেশে চলে আসে। এই ঘটনার পর থেকেই এলাকার সব মহিলারা সতর্ক থাকতেন। সৌভাগ্যের কথা এটাই যে আত্মাটি বেশি দিন চট্টগ্রামের ওই এলাকায় থাকতে পারেনি। তো রাসেল ভাই, পাশেই আমি পেশায় একজন ঠিকাদার। আমি এক স্কুল করার দায়িত্ব পাই। আমার কাজের জায়গাটি নওগাঁ শহরের ভেতরে। জায়গাটির নাম হাপুনিয়া। কাজ শুরু করতে হবে, তাই আমার কাজের মালামাল পাহারা দেওয়ার জন্য একজন নাইট গার্ডের প্রয়োজন হয়। তো ওখানে স্থানীয় কিছু লোকজনকে জিজ্ঞেস করলে কেউ থাকতে রাজি হয় না। আমি একটু প্রবলেমে পড়ি। বাধ্য হয়ে আমি আমার একজন বন্ধুর কাছে যাই। সে আমাকে বাবলু নামে একজনের সাথে যোগাযোগ করতে বলে। একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে স্কুলটি আগে থেকেই একটা বিল্ডিং এ ছিল। আমি তার পাশে আর একটা নতুন বিল্ডিং করার কাজ পাই। তো বাবলু আগে থেকেই সেখানে পুরোক্ষণ স্কুলটির নাইট গার্ড ছিল। আমি তাই বাবলুর সাথে যোগাযোগ করি। সে বলে যে ভাই, এখানে তো কেউ কাজ করতে চায় না। আমি বাবলুর কাছে কাজ না করার কারণ জিজ্ঞেস করি। বাবলু আমাকে বলে যে এলাকাটা খুব খারাপ। আমি ওকে বলি যে কাজ যখন পেয়েছি তখন কাজ আমি কমপ্লিট করবই। বাবলু আমাকে মানা করলেই তা আমি তার কথায় গুরুত্ব দেই না এবং বাবলুকে অনেক কষ্টে রাজি করাই। বাবলু রাজি হলো, কিন্তু আমাকে বলল যে ভাই, আপনার মিস্ত্রিদের বলবেন যে এখানে যাতে গরুর